সোমালিয়াতে গান পয়েন্টে ছিলাম রীতিমতো। মাথায় পিস্তল ঠেকিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে? একটু পর কি হচ্ছে ওটা আমার কাছে মনে হচ্ছিল অন্ধকার। চোখ বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলেন না। ইউ মুসলিম, আই নো কিল ইউ। তাতে কি আশ্বস্ত হতে পেরেছিলেন তিনি? গান পয়েন্টে এমন ভাবে ছিলাম যে আমার মনে হয়েছিল আমি হয়তোবা ছিনতাইকারীর কবলে পড়লাম বা হাইজ্যাকারের কবলে হয়তোবা পড়লাম। মানে জীবনের ওই মুহূর্তটাই আমার মনে হয়েছিল শেষ এইখানেই। আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও করতেছিলাম। আমার আসলে দুইটা পরিচয় ক্যারি করতে হয় একই সাথে। এক, আমি বিদেশি টুরিস্ট। দুই হচ্ছে আমি একজন ইউটিউবার হিসেবে আমাকে ক্যামেরাটা হাতে নিয়ে হাঁটতে হয়। কিন্তু টুরিস্ট হিসেবে আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো দেশে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। শুধুমাত্র ইউটিউবার হিসেবে মানে ক্যামেরাটা যখন আমি হাতে নিই বিভিন্ন ধরনের বিষয়গুলোর সম্মুখীন হয়ে আমাকে হইতে হয়। সোমালিয়া হচ্ছে এমন একটা দেশ যেটা বলা যায় যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেটা বিগত এক দশক ধরে মোটামুটি ঢেলে সাজাচ্ছে তাদের দেশটাকে। নিরাপত্তার কিছু বিষয় বা চ্যালেঞ্জ তাদের রীতিমতো ফেস করতে হয়ে আসছিল এবং এখনো হচ্ছে। এই নিরাপত্তাটাকে জোরদার দেওয়ার জন্য, উন্নত করার জন্য তাদের দেশের আমি যতটুকু অনুভব করেছি মোটামুটি 100 জন পাবলিক প্লেসে 100 জন মানুষ যদি আমার চোখে আমি দেখতেছি তার মধ্যে মিনিমাম 40 থেকে 50 জন অন্ততপক্ষে তাদের গোয়েন্দা সংস্থার লোক। তারা আসলে মানুষকে যে মুভমেন্ট চলাচল ওইটাকে তারা ফলো করে বা ওইটাকে তারা অবজার্ভ করে। তো সেই দিক থেকে আমি ভিডিও করে যাচ্ছিলাম আর কি সিএনজি তে বসে। ক্লোজিংটা অনেকটা এরকম, আমি ক্যামেরা হাতে নিলাম যে তো এই ছিল বেসিক্যালি ভিডিও। আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে এই এরিয়াটা দেখাতে, এই কথাগুলো বলতেছিলাম। এই অবস্থায় যে সিএনজি তে করে আমি যাচ্ছিলাম তার ঠিক পাশ দিয়ে একটা মোটরসাইকেল আসলো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মোটরসাইকেলের চালক যে সেও সিভিল স্বাভাবিক পোশাক, পিছনে যে বসা সেও স্বাভাবিক পোশাক, খুবই অল্প বয়সী, মোটামুটি 18, 19 বা 20 বছর সর্বোচ্চ তাদের বয়স হবে। তারা আমাকে ইশারা দিচ্ছিল, কি বলতেছিল আমি ঠিক বুঝতেছিলাম না, কারণ সোমালিয়ার মানুষের ভাষা হচ্ছে সোমালি ভাষা, যেটা অনেকটাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, বাট আমি বুঝি না। সে আমাকে বারবার ইশারা দিচ্ছিল। আমার মনে হয়েছিল সে হয়তো বা ক্যামেরাটা আমার কাছ থেকে নেওয়ার জন্য চাচ্ছে, বাট আমি দিচ্ছিলাম না। ক্যামেরাটা আমি নিচে নামিয়ে ভিডিও অফ করে রাখছিলাম। হঠাৎ দেখি তারা সিএনজির সামনে মোটরসাইকেল দাঁড় করালো। পিছনে এসে সে তার কোমর থেকে রিভলভারটা বের করে আমার দিকে তাক করলো। আমি মনে করছিলাম হয়তোবা সে ছিনতাই করতে চাইছিল, পারে নাই রেখে এখন হাইজ্যাক করতে চাচ্ছে, ক্যামেরা তাক করে আমাকে। তা আমি ক্যামেরাটা তাকে দিচ্ছিলাম না তখনও। পরে সামনের জন ওই পাশ দিয়ে ঘুরে এসে আমি যেই পাশে বসা ওই পাশে এসে ক্যামেরাটা আমার থেকে ছিনিয়ে নিল। আমার পাশে একজন বাংলাদেশি বসা, উনি ওইখানে একজন ডাক্তার। এই অবস্থায় আমাকে ওরা দুইজন মোটরসাইকেল উঠলো, সিএনজি ওয়ালাকে ইশারা দিল যে তাদেরকে ফলো করতে। মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট স্থানে মোগাদিশু শহরের বেশ কিছু জায়গায় এদিক ওদিক ঘুরিয়ে একটু নির্জন বা একটু গলির দিকে আমাকে নিয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল হয়তো বা হাইজ্যাকের শিকার হয়ে গেছে আমি রীতিমতো, এরকম একটা চিন্তাধারা হচ্ছিল। আমার আল্লাহ তাআলার প্রতি একটা ভরসা থাকে, যা হবে ভালোই হবে। তো ওই থেকে একটা বিন্দাস চিন্তা ভাবনা থাকে, উপর আল্লাহ আছে, যা হবে হবে এরকম। পরে দেখলাম আমাদের দেশে যেমন বিভিন্ন ট্রাফিক বুথ গুলো থাকে, পুলিশ বক্স গুলো থাকে ছোট ছোট, ওইরকম একটা জায়গায় একটা গলিতে গাড়ি থামালো, সিএনজিও থামলো, মোটরসাইকেলও থামলো, একটা পুলিশ বক্সের মতো। বাট ওখানে তো পুলিশ বক্স, ট্রাফিক বক্স এরকম কিছুই লেখা নেই। বাট আমি দেখলাম একটা টিন শেড, ছোট্ট একটা ঘর, তার পাশে কয়েক 4-5 জন লোক আছেন, তাদের চেয়ে একটু বয়স্ক। তাদের কাছে আমাকে হ্যান্ড ওভার করে দিল, ক্যামেরাও তাদেরকে দিল। পরে আমি বুঝলাম যে আমাকে তো কোনো বদ্ধ ঘরে আনে নাই বা বদ্ধ কোনো জায়গায় আনে নাই, খোলা রাস্তার মধ্যে। হয়তোবা এরা কোনো প্রশাসনের লোক, আমাকে কোনো না কোনো ভাবে সন্দেহ করছে ভিডিও করা নিয়ে। কারণ এই বিষয়টা নিয়ে আমি একটু মেন্টালি প্রিপেয়ার ছিলাম, কারণ ওখানে ভিডিও করাটা একটু রিস্কি হয়ে যায় বা লোকাল প্রশাসন পজিটিভলি নেয় না। দুইটা কারণ আছে। এক, অনেক বিদেশি ইউটিউবাররা সোমালিয়াকে জলদস্যু দেশ হিসেবে এখনো প্রেজেন্ট করে থাকে, এন্ড যত খারাপ দিকগুলো আছে ওগুলোই সবসময় হাইলাইট করে থাকে। আরেকটা কারণ হচ্ছে ওখানকার যে লোকাল মিলিশিয়ার যে ব্যাপার স্যাপার গুলো থাকে, ওরা অনেক সময় দেখা যায় এরকম বিভিন্ন জায়গার ভিডিও গুলো নেয়, নিয়ে তারা হামলার কোনো প্ল্যানিং করতে পারে। এই দুইটা কারণে মানে ভিডিও করাটাকে তারা নিরুৎসাহী করে লোকাল সরকার। ওই সময়টা যখন আমি ওখানে পৌঁছালাম এন্ড ক্যামেরাটা যখন তাদের হাতে দিল, তখন সালাম যখন দিলাম, আসসালামু আলাইকুম যখন বললাম, তখন স্মাইলি ফেস নিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে হাত মিলালো। তখন মোটামুটি যে একটা নার্ভাসনেস ছিল ওটা কেটে আসলো। যে কোনো সময় একটা মানুষের সাথে প্রথম ইমপ্রেশনটাই যখন একটু হাসি মুখে হয় তখন একটু রহস্যময় লাগে, বাট ভয়টা আর কাজ করে না আমার ব্যক্তিগতভাবে। তো আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কে, কেন আসছি, কি করতেছি, কি ব্যাপার, এগুলো যখন জিজ্ঞেস করতেছিল তখন বুঝলাম যে আমরা তাদের ইনভেস্টিগেশনের আন্ডারে চলে আসছি, বা আমি যে ভিডিও করতেছি আমি কে, এইখানে কেন আসছি, ভিডিও এখানে করতেছি,
এই বিষয়গুলো তারা ক্লিয়ার হতে চায়। তো এই ক্ষেত্রে আমার সোমালিয়াতে বা রাজধানী মোগাদিশুতে যে কয়জনকে আমি চিনি তাদেরকে ফোন দিই, ইভেন ওরা ওই এলাকার অনেক পরিচিত লোক। এই আমাদের দেশটা সম্বন্ধে মানুষ অনেকেই খারাপ কিছু জানে, ভালো অনেক কিছু আছে যেগুলো কেউই জানে না। এই বিষয়গুলো মেইনলি সোমালিয়াটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একজন বাংলাদেশী আমাদের দেশে আসছে, আমাদের উচিত তাকে সহায়তা করা, এরকম ভাবে বুঝাইছেন। তো এই বিষয়টা বুঝতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। মেনওয়াইল তাদের সাথে কিছু মজার কথোপকথন হয়, তাদের সবার হাতে রিভলভার থাকে। তো রিভলভারটা নিয়ে সে আমাকে দেখাচ্ছিল, বলে যে তুমি কখনো দোস্ত এটা মানে ইশারা ইঙ্গিতে তুমি দোস্ত কখনো ফায়ার করছো, ইউ ট্রাই ওয়ান টাইম। তা আমি বলছি নো, আই নো ট্রাই, তাদের মতো করে মজা নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর বলতেছে ইউ হাংরি, গো রেস্টুরেন্ট, ইট, কাম ব্যাক, ক্যামেরা হিয়ার। মানে সে বোঝাতে চাচ্ছিল তুমি যদি ক্ষুধার্ত থাকো তাহলে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসো, ক্যামেরা এখানে আছে। তো আমরা যাচ্ছিলাম না দেখে তারা আবার চা এনে দিচ্ছে, ওখানে চা খুব খায় মানুষে। 10-15 মিনিট পর পর রাস্তা দিয়ে যে ওই যে চাওয়ালা যাচ্ছে না, ফেরিওয়ালা, চা হাতে নিয়ে তাদেরকে ডেকে ডেকে এনে আমাদেরকে চা খাওয়াচ্ছে। মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে প্রায় 10-12 কাপ চা আমাদেরকে খাওয়াইলো। তারপর বলতেছিল অনলি ক্যামেরা প্রবলেম, ইউ নো প্রবলেম। এভাবে মোটামুটি 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো গেছে মেবি। তারপর আমাদেরকে ছেড়ে দিল, ক্যামেরা আমাদের হাতে দিয়ে দিল। বাট দেওয়ার সময় ওই দিনের যে ফুটেজ গুলো ছিল, ওরা তো ক্যামেরার প্রত্যেকটা ফুটেজ দেখছে 1 by 1। ওই দিনে যে ফুটেজ গুলো ছিল সব ডিলিট করে দিছে, আগের দিনে কোনো ফুটেজ ডিলিট করে নাই, আগের কোনো ফুটেজ ডিলিট করে নাই।